বউ সেজে বসে আছি সেই সন্ধ্যে থেকে। এখন রাত প্রায় ২টা। কিন্তু যার জন্য এত আয়োজন তারই আসার নাম নেই। বাসর রাতে সব মেয়েই হাজার স্বপ্ন নিয়ে ঢুকে, কিন্তু আমার ব্যাপারটি ভিন্ন। আমি স্বপ্ন নই, একরাশ ভয় নিয়ে বসে আছি। মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, শুভ্র ভাইয়া আমায় মেনে নিবে তো, নাকি সারা জীবন মরে পচে বাঁচতে হবে আমাকে? আমি রোদেলা, সবাই আদর করে রোদ বলেই ডাকে। আবরার আহমেদ শুভ্র আমার স্বামী। কয়েক ঘন্টা আগেও যাকে ভাইয়া বলে ডেকেছি, মুহূর্তে যেন সব উলটপালট হয়ে গেল। কাল ইচ্ছেছি পরীক্ষা শেষ হলো, আর আজই বিয়ের পিঁড়িতে বসতে হলো। দুই বোনকে একসাথে বিদেয় করলেন বাবা মা। কি এমন দোষ করেছিলাম? পরিবারের ছোট মেয়ে আমি, তাই আমার ভাগে আদরটাও বেশি ছিল, সাথে ছিল সীমাহীন স্বপ্ন। দরজা লাগানোর শব্দ পেলাম, হয়তো উনি এসেছেন। অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে তার আগমন ঘটল। আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করছি, কারণ আমি জানি এখন যা হবে তা হয়তো কোনো মেয়ের জন্যই প্রত্যাশিত নয়। আমি চুপচাপ বসে আছি, হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। রুমে ভয়াবহ নিস্তব্ধতা। এর নীরবতা ভেঙে শুভ্রই বলে উঠল, রোদেলা, কেন করলে আমার সাথে এমন? আমার বাবার টাকার জন্য? তাছাড়া আর কী বা হতে পারে? তোমাদের মতো মেয়েদের কাজই তো হলো টাকার জন্য অন্যের জীবনটা নষ্ট করে দেওয়া। আমি কি বলবো কিছু ভেবে পাচ্ছি না। উনি সব দোষ কত সহজে আমার ঘাড়ে দিয়ে দিলেন, সাথে খারাপ মেয়ের পদবি। আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তাই বলে লুবি নয়, কিন্তু আজ সেই পদবিটাও পেয়ে গেলাম। হঠাৎই গায়ে কিছু পড়ার ঘোর কাটল। প্রথমে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারলাম। শুভ্র আমার শরীরে টাকা ছড়ে ফেলেছে, আর বলছে, আরও টাকা চাই? বলো, আরও চাই? কত টাকা দিলে মুক্তি দিবে আমাকে বলো? আমার চোখের পানি আর বাদ মানছে না। এই ১৭ বছরের জীবনে কখনো নিজেকে এতটা ছোট আর অসহায় মনে হয়নি। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি। এসব নাটক বন্ধ করো। এসব করে আমাকে হাত করতে পারবে না, কখনোই না। আর হ্যাঁ, আমার আশেপাশে আসার চেষ্টাও করবে না, তাহলে আমার খারাপ রূপটা দেখাতে বাধ্য হব। দেখুন, আপনি ভুল। চুপ, একদম চুপ। আর একটা কথাও না। জানো, তোমার প্রতি তাকিয়ে ঘৃণা হয় আমার। তুমি সব জানার পরেও কিভাবে এমনটা করতে পারলে? ছি! বলে শুভ্র বেলকুনিতে চলে যায়। আমাকে কিছু বলার সুযোগই দিলেন না। খুবই ক্লান্ত লাগছে আজ। শরীর নয়, মনটা বড্ড ক্লান্ত আজ। বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম। বাবা মার কথা বড্ড মনে পড়ছে। কেন করলেন আমার সাথে এমন? কেন? লাইভটাকে যদি এডিট করা যেত, তাহলে ২৫শে সেপ্টেম্বর তারিখটা মুছে ফেলতাম আমার জীবন থেকে, সাথে শুভ্র নামের এই মানুষটাকেও। ফ্ল্যাশব্যাক। কলেজ শেষে বাসায় গিয়েই দেখি চারদিকে হইচই, বাড়ি ভরা মানুষ। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আম্মুকে জিজ্ঞেস করায় বলল, রুমু আপু ওকে নাকি দেখতে আসছে, তার জন্যই এত আয়োজন। আশ্চর্য, রুমু আপুকে দেখতে আসবে ভালো কথা, কিন্তু আমাদের বাসায় কেন? সামনে টেস্ট এক্সাম, কিছুই পড়ি নাই, তার মধ্যে এত ঝামেলা, অসহ্যকর। বিকেলে ছেলে পক্ষ এলো। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কে জানে দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বেশি হয়ে গেছে কিনা। সব বাপের মেয়ের জামাই এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সবার বেশ পছন্দ হয়েছে। ছেলে দেখতে মাশাল্লাহ। ছেলে বড় ফুফার বন্ধু ছেলে, তাই আর জানাশোনা নিয়ে ঝামেলা করেনি কেউ। ঠিক হলো ২৫শে সেপ্টেম্বর কিছু মুরব্বী ও কিছু আত্মীয় এনে ঘরোয়াভাবে বউ নিয়ে যাবে তারা। সে ২৫শে সেপ্টেম্বরই যে আমার জীবনের কাল হবে তা কখনোই বুঝতে পারিনি। বিয়ের আর ১০ দিন মাত্র বাকি। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। সবার উৎসাহ আনন্দের সীমা নেই। আমিও বেশ আনন্দেই ছিলাম। কাজিনদের মধ্যে আমিই সবচেয়ে ছোট, আর রুমু আপু বড়। দেখতে দেখতে এসে গেল সেই কালবেলা, ২৫শে সেপ্টেম্বর। সকাল থেকে সবার ব্যস্ততা শুরু। সাজুগুজু করে কে কাকে হার মানাবে সেই চেষ্টা সবার কাছে। আমিও আর বসে থাকবো কেন? লাল কাতান শাড়ি, হাত ভরা ছড়ি, চোখে গাঢ় কাজল, লম্বা রেশমি চুলগুলো খুলি দিয়ে তৈরি হয়ে নিলাম। আমার আপুরা তো রীতিমতো আটা ময়দার দোকান দিয়ে সেজেছে। তাদের এক একজনকে চিনতেও আমার ব্যাপক কষ্ট হয়েছে। যাই হোক, বর এলো, সাথে প্রায় ৩০ জন। এই ৩০ জনের মধ্যে একটা মুখ দেখে আমার সব আপুরার রীতিমতো ক্রাশ। আর সেই একজনই ছিল শুভ্র ভাইয়া। আমিও যে আর চোখে তাকাইনি তা নয়, সেই লেভেলের ক্রাশও খেয়েছিলাম, কিন্তু বড় আপুদের জিনিসের চোখ না দেওয়ার ভালো, তাই প্রথম থেকে ভাইয়া বলেই মেনে নিয়েছিলাম। মজার বিষয় হলো, আজ আমি তারই বউ।
বরপক্ষের খাওয়া শেষ হলে মার সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম, হঠাৎই কেউ একজন বলে উঠল, অরি। মা মনে হলো চমকে উঠল, পিছনে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। তার চোখ যে ছলছল করছিল তা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু কোনো না কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। তাই একবার মা তো আরেকবার মধ্যবয়স্ক লোকটির দিকে তাকাচ্ছিলাম। লোকটির চোখও ছলছল করছিল। আমি আরও যখন অবাক হলাম যখন দেখলাম মা লোকটিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমি তো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি, মাকে কখনো এভাবে কাঁদতে দেখিনি। আর সবচেয়ে বড় কথা, লোকটিকে এর আগে তো কখনো দেখিনি। আমি আর ভাবতে পারছিলাম না, ছোট্ট মাথায় হাজার প্রশ্নের স্তূপ নিয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। মা কান্না জড়িত কণ্ঠে বলছিলেন, তুমি কেন এমন করলে বলো, কেন? এতটা ভালো হওয়ার কি কোনো দরকার ছিল? তোমাকে আমি কত খুঁজেছি তুমি জানো? জানি তো। মার মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে লোকটি বলল, না, তুমি জানো না, কিচ্ছু জানো না। কোথায় ছিলে তুমি বলো, উত্তর দাও। 28টা বছর কম সময় তো নয়। এত বছর পর ফিরেই বা কেন এলে? কেন? আমি আজ সব হিসাব নিব তোমার কাছ থেকে। আচ্ছা নিও, আগে শান্ত হও। সবাই দেখছে তো, লক্ষ্মী মেয়েরা এমন করে না। এখনও বাচ্চাই রয়ে গেলে ওরই। লোকটির কথা শুনে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম। বলে কি, আমার ভাইয়ার বয়স 27, আপুর বয়স 20, আর আমার 17। এত বড় বড় ছেলে মেয়ের মাকে বাচ্চা বলে কেমনে? আজিব, কমন সেন্স টোটালি জিরো। আচ্ছা, এই লোকটা আমার প্রাক্তন প্রেমিক নয় তো? ছিছি, নিজের মাকে নিয়ে এসব কী ভাবছি। তাছাড়া আমার জানা মতে বাবা মার লাভ ম্যারেজে ছিল, তাহলে ওনার সাথে প্রেমই বা কখন করলেন? উফ, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর লোকটি যে ভেবে অরি অরি করছেন, কী বার ভাবা যেতে পারে? আমি শুধু নানুভাইকে অরি নামে ডাকতে শুনেছি। তারপর উনি প্রশ্নগুলো নিয়ে যখন খিচুড়ি পাকাচ্ছিলাম তখনই বাবা সামনে এসে দাঁড়ালেন। আমার হাত রীতিমতো ঠান্ডা হয়ে আসছিল। এটা যদি মার প্রাক্তন হয় তাহলে তো বাবা লঙ্কা কাণ্ড শুরু করে দিবেন। বয়ে তো আমার গলা শুকিয়ে কাট। মার সেদিকে খেয়ালই নেই, কিন্তু লোকটি খেয়াল করলো। মাকে টেনে নিজে থেকে ছাড়িয়ে শান্ত দৃষ্টিতে তাকালেন। আমি চোখ খিচে বন্ধ করে রেখেছি। এখন নিশ্চয়ই বাংলা ছবির মতো ফাইটিং শুরু হবে, কিন্তু এ কি, কোনো শব্দই তো শোনা যাচ্ছে না। চোখ ফিটফিট করে খুলে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা লোকটিকে জড়িয়ে ধরে আছে। আমি তো অবাকের সপ্তম আকাশ পাড়ি দিয়ে শান্ত হয়ে দাঁড়ালাম। সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। নিজের বউয়ের প্রাক্তনকে বুকে জড়িয়ে নিবে এমন পুরুষ মানুষও কি দুনিয়াতে আছে? জানতাম না আমি। আমার বাবার নাম অবশ্য ইতিহাসের পাতায় ছাপা উচিত। হঠাৎ বাবার কথায় ভাবনা সেদ ঘটল। রোদমা, এটা তোমার ইকবাল মামু। আমি চিনতে পারলাম না, কখনো শুনেছি বলেও মনে হয় না। ভদ্রতার খাতিরে বললাম, আসসালামু আলাইকুম মামু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা, তুমি কেমন আছো? জি ভালো। তুমি বিয়ে করনি মানে পরিবার? আরে তোমার ভাবিও এসেছে, সাথে 2 ছেলেও। মুচকি হেসে বলল, দাঁড়াও পরিচয় করিয়ে দেই। কিছুক্ষণ পরে একজন মধ্যবয়স্ক মহিলা আর 2 জন ছেলে আমাদের দিকে এগিয়ে এলেন। তার মধ্যে একজন ছিলেন শুভ্র ভাইয়া। আমার বুঝতে বাকি রইল না উনি মামুর ছেলে। মামু পরিচয় করিয়ে দিলেন, অব্র, শুভ্র। তার 2 ছেলে। অব্র ভাইয়া ব্যবসায় হাত দিয়েছে আর শুভ্র ভাইয়া অনার্স কমপ্লিট করছেন, এবার ফাইনাল ইয়ার। মামানি তো মাকে দেখে জড়িয়ে ধরলেন। মামু নাকি মামানিকে মার কথা রোজ বলতো। বোনটাকে বড্ড ভালোবাসেন তিনি। আমার নিজের গালে চড় মারতে ইচ্ছে করছিল। সিসি, আর আমি না কি ভাবছিলাম। আজানের শব্দে বাস্তবে ফিরে এলাম। ঝটপট উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। এতক্ষণে খেয়াল হলো উনি রুমে নেই। হাজার হলেও স্বামী তো, চিন্তা তো হয়। কেমন যেন অস্থির লাগছে। হঠাৎ মনে পড়ল উনি তো কাল রাতে বেলকনিতে গিয়েছিলেন। দৌড়ে বেলকনিতে গিয়ে দেখলাম উনি ফ্লোরে পড়ে ঘুমাচ্ছেন। পাশে অসংখ্য সিগারেটের টুকরো। বুকের ভিতরটাই কেমন যেন মোচড় দিয়ে উঠল। ওনাকে ডাকার সাহস করে উঠতে পারলাম না। যদি রেগে যান? ওনাকে আমি বরাবরই ভয় পাই, সেই তো প্রথম দিনের কথা। ফ্ল্যাশব্যাক। বিয়ের পর্ব শুরু হওয়ার কিছুক্ষণ পরেই মা আমাকে রুমে পাঠালেন। তার ফোনটা নাকি রুমেই ফেলে এসেছে। আমিও নাচতে নাচতে চলে গেলাম ফোন আনতে। হঠাৎ শাড়ির আঁচলে টান পড়ায় পিছনে তাকিয়ে দেখলাম শাড়ির আঁচলটা গেস্ট রুমের দরজায় আটকে আছে। নিজের মনে বকবক করতে করতে যেই না দরজা হালকা খুললাম, আমার চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত আমি ছিলাম না। মনে হচ্ছিল হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিছু না ভেবে চোখ বটে দিলাম এক চিৎকার। সাথে সাথে ভারী গলায় ধমক দিয়ে উঠল কেউ, এই মেয়ে, চেঁচাচ্ছ কেন? চুপ, একদম চুপ।
আমি ভয় পেয়ে মুখে হাত চেপে চুপ হয়ে গেলাম। চোখ দুটো হালকা খুলে যা দেখলাম তাতে মনে হলো পুরো বাসটাই আমার মাথায় ফেলে দেওয়া হয়েছে। সিসি, এ কি? এ তো শুভ্র ভাইয়া, আপুদের ক্রাশ। উনি এসব কি করছিলেন? চিচি, থ্যাংক গড বেশি ক্রাশ খাইনি, নয়তো আমার কষি হাড়টা আজই ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। আল্লাহ বাঁচাইছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিলাম, আমার ভাবনার গোড় কাটলো ওনার আরেক ধমকে। এই মেয়ে, তোমার মাথায় কি সমস্যা আছে? এভাবে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ। আমি ভয়ে ভয়ে কোনো রকমে বললাম, আপনারা এখানে কি করছিলেন? কেন দেখতে পাওনি? রোমান্স করছিলাম। আর তুমি আমাদের ডিস্টার্ব করছো? চোখ গরম করে আমার দিকে তাকিয়ে বলল। ওনার চোখের দিকে তাকিয়ে আমার তো যায় অবস্থা। গলা তো রীতিমতো বিদ্রোহ শুরু করে দিয়েছে। কোনো রকমে একটা ডোক গিলে বললাম, সরি ভাইয়া, আমি ইচ্ছে করে ডিস্টার্ব করিনি, আসলে। চুপ, একদম চুপ। ওনার ধমকে আমি রীতিমতো কেঁপে উঠলাম। মুখটা কাদো কাদো করে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে এখনই কান্না দেবীর আগমন ঘটবে। ঠিক তখনই পিছন থেকে কেউ বলে উঠল, শুভ্র, শুধু শুধু বাচ্চা মেয়েটাকে কেন বকছ? নীলি, তুমি চুপ করো। দোষ যখন করেছে ওকে তো শাস্তি পেতেই হবে। আমি শাস্তির কথা শুনে আবার কেঁদেই দিলাম। কাদো কাদো গলায় বললাম, ভাইয়া প্লিজ আমায় মারবেন না। আমি আর জীবনেও কাউকে ডিস্টার্ব করব না, আর কাউকে বলবোও না যে আপনার। আমাকে থামিয়ে দিয়ে উনি আবারও ধমক দিয়ে বললেন, এই চুপ, খবরদার কানবা না, কান্না করলে আরও কঠিন শাস্তি দিব। এবার আমি চুপ হয়ে পুফাতে পুফাতে বললাম, কি শাস্তি দিবেন আমাকে? তোমার শাস্তি হলো 15 মিনিট দরজার বাহিরে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কথাটা আমি বিস্ফোরিত চোখে তাকালাম শুনে ওনার দিকে। বেটা লুসু বলে কি? এত জায়গা থাকতে দরজার বাহিরে দাঁড়িয়ে থাকতে যাবো কেন? আজীব তো। তাই ভয়ে ভয়ে বললাম, কেন? কারণ তুমি আমার রোমান্টিক টাইমে স্পয়েল করেছো, সো এখন তুমি বাহিরে দাঁড়িয়ে পাহারা দিবা, যেন অন্য কেউ ডিস্টার্ব করতে না পারে। গট ইট? আমি অবাক চোখে তাকিয়ে রইলাম। পাশের আপুটা বলে উঠল, শুভ্র, তুমি না দিন দিন শেমলেস হয়ে যাচ্ছ। বাচ্চা মেয়েটার সামনে কি বলছে এসব? চলো তো, সবাই খুঁজবে। না যান, আমার পাওনা রয়ে গেছে তো, বলে ওনার দিকে এগিয়ে গিয়েও হঠাৎ থেমে গেলেন। আমার দিকে তাকিয়ে একটা রাম ধমক দিয়ে বাহিরে গিয়ে দাঁড়াতে বললেন। আমিও বাধ্য মেয়ের মতো দরজাটা চাপিয়ে দিয়ে বাহিরে দাঁড়িয়ে পড়লাম আর বিড়বিড় করে ওনার সদ্য পুরুষ উদ্ধার করতে লাগলাম। বেটা রোমান্স করবি ভালো কথা, দরজায় যে লক নামক একটা জিনিস আছে সেটা কি জানিস না নাকি? আবার আমাকে বকে, যত সব আবাল জনগণ। সেটাই ছিল ওনার সাথে আমার প্রথম কথা বলা। দরজায় কড়া নাড়ায় আমার ভাবনার সুতো কাটলো। মামানি আমায় ডাকছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:30 বেজে গেছে। এত সময় কিভাবে চলে গেলেও বুঝতেই পারিনি। তাই আর দেরি না করে ওনার ঘুমন্ত মুখটাকে একটু শুয়ে দেওয়ার অদম্য ইচ্ছাকে উপেক্ষা করে একটা দীর্ঘশ্বাসকে সঙ্গী করে নিচে চলে এলাম। মার আপু কিসে নিয়েছিল। মামানি আমাকে দেখে বুকে টেনে নিলেন। এতক্ষণে আমার বিক্ষিপ্ত মনটা যেন একটু ঠান্ডা পরশ পেল। আপু তো রীতিমতো বড় বড় দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে, নেবেই বা না কেন? সে তো বরাবরই শান্ত শিষ্ট সংসারে মেয়ে, আর আমি ঠিক তার উল্টো। আপুকে সব সময় মজা করে বলতাম, আপু, বিয়ে তো দেবরকেই করব, নয়তো শ্বশুরবাড়িতে ঝামেলা করলে বাঁচাবে কে আমায়? আপু জবাবে শুধু মিষ্টি হাসত। নিয়তির খেলায় আজ আমি সত্যি আপুর দেবরের বউ, কিন্তু এই নিয়তিটাই যে আমার জীবনের কাল হবে কেই বা জানতো। মামানিয়ার আপু টেবিলে খাবার সাজাচ্ছে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখানেও বাসার মতোই আদর পাচ্ছি, ছোট বাচ্চাটার মতো। কিন্তু যাকে পাওয়া তাড়না আমায় করে করে খাচ্ছে, সে তো আমায় সহ্যই করতে পারে না। মামানির ডাকে ফিরে তাকালাম। 1 কাপ কফি হাতে ধরিয়ে দিয়ে বললেন, জামা, শুভ্রকে কফিটা দিয়ে ঝটপট নিচে আসতে বল। বয়মাখা দুরু দুরু বুক নিয়ে এগিয়ে গেলাম রুমের দিকে। উনি এখনও একইভাবে ঘুমাচ্ছেন। কয়েকবার ডাকার পরও যখন শুনলেন না, তখন কিছুটা বিরক্ত হয়ে ওনাকে হালকা ধাক্কা দিতে চোখ খুললেন। কিছুক্ষণ ব্রুকুসকে আমার দিকে তাকিয়ে থেকে ঝট করে উঠে বসলেন। ওনার চোখে রাগটা স্পষ্ট দেখতে পাচ্ছি। ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, আপনার কফি। মার কিছু বলার সুযোগ পেলাম না। তার আগে গরম কফিতে জ্বলসে গেল আমার হাত। বাবা মা আপু আর ভাইয়ার আদরের পরিটি আমি ছিলাম। ফুলের টোকাও পড়তে দেয়নি আমার গায়ে। আর আজ আমি ওনার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। চোখ থেকে আমার পানি পড়ছে অবিরত। মানুষ এতটা নিষ্ঠুর কী করে হতে পারে? আমি যে একজন মানুষ, আমারও যে কষ্ট হয় এটা হয়তো উনি ভুলেই গেছেন। নিজের কষ্টটাকে আমার কষ্ট দিয়ে ঢাকার কি অসাধারণ প্রচেষ্টা। আমি কিছু বলার ভাষাও খুঁজে পাচ্ছি না। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে বড্ড উন্মাদ বলে মনে হচ্ছে। হঠাৎই আমার পড়ে
লাল হয়ে যাওয়া হাতটা চেপে ধরলেন। ব্যথায় কুঁকিয়ে উঠলাম আমি, কিন্তু সেদিকে তার খেয়ালই নেই। মনে হচ্ছে আমার ব্যথাতেই উনি পৈশাচিক আনন্দ পাচ্ছেন। আমার চোখের পানিকে উপেক্ষা করে আরও শক্ত করে চেপে ধরে বললেন, এই মেয়ে, কথা কানে যায় না? আমার থেকে দূরে থাকতে বলিনি? এত বেহাইয়া কেন তুমি? বাবাকে তো হাত করেছো টাকার লোভে, এখন আমাকেও হাত করতে চাও? আরও শক্ত করে চেপে ধরে লাস্টবারের মতো ওয়ার্ন করছি তোমাকে। বিয়ে তো করেছো, বাট কাছে আসার চেষ্টাও করবে না। আমার কাছে আসার অধিকার শুধু এবং শুধুমাত্র নীলির, বুঝতে পারছো তুমি? হাত ছেড়ে দিয়ে চিৎকার করে বলল, তোমাদের মতো সো কল্ড মিডল ক্লাস মেয়েদের বলেও কোনো লাভ নাই। তোমরা হয়তো এসব উত্তরাধিকার সূত্রেই পাও, তাই না? তাচ্ছিল্য হাসি দিয়ে বলছে। এবার আমি আর চুপ থাকতে পারলাম না। নিজের পরিবারকে কেউ আমার এই সামনে নিঃসংকোচে অপমান করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছি। কিছুতেই মেনে নেওয়া যায় না। অনেক হয়েছে, আর নয়। নিজের রাগ, ক্ষোভ, অভিমান সব কিছুকে ভিত্তি করে অসীম সাহস নিয়ে ওনার কলার চেপে ধরলাম। ওনার রক্তচক্ষু চাহনি আমার নজর এড়ায়নি। কিন্তু না, আজ আর কোনো ভয় নয়। এই আধুনিক যুগে এসে মধ্যযুগের মহিলাদের মতো স্বামীর অত্যাচার মুখ বুজে সহ্য করবে এমন শিক্ষা বাবা আমায় দেয়নি। আপনার সাহস কি করে হয় আমার ফ্যামিলি নিয়ে কথা বলার? আমি চুপ করে আছি তার মানে এই নয় আপনি যা খুশি তাই বলবেন। লিসেন মিস্টার শুভ্র, এত নেকা সাজার চেষ্টাও করবেন না। কি যেন বলেছিলেন? আমি আপনার লোভে পড়ে বিয়ে করেছি? ইচ্ছে করলে আটকাতে পারতাম। আপনার জীবন নষ্ট করেছি, ব্লা ব্লা। তাহলে এই একই প্রশ্ন যদি আমিও আপনাকে করি, তাহলে কেন নষ্ট করলেন আমার জীবন? কেন? যদি নীলিমাকে এতই ভালোবাসেন, সেটা বিয়ে করার সময় মনে ছিল না? ইচ্ছে করলে তো আপনিও আটকাতে পারতেন বিয়েটা। কেন আটকাননি? কিসের লোভে? শরীরের রোদ? চেঁচাবেন না। আপনার চেঁচানোতে আমার কথা থামবে না। অনেক বলেছেন, এবার আমার পালা। তোমার সাহস কি করে হয় আমার কলা ধরার? সাহস? সাহসের দেখেছেন কি? আগে আমার প্রশ্নের জবাবগুলো দেন। কেন করলেন বিয়েটা? নিশ্চয়ই বলবেন। বাবা মার মুখের দিকে তাকিয়ে, ওদের চাপে আরও কত কিছু। তো মিস্টার শুভ্র, বাবা মা কি আপনার একার আছে? আমরা কি আকাশ থেকে টুপ করে পড়েছি নাকি? নাকি আপনার বাবা মায়ের ইমোশন আসছে, কষ্ট আছে, আর আমার বাবা মার নেই? তারা কি পাথর? নাকি টাকা দিয়ে ওগুলো অনলি মি করে রেখেছেন? আর কি যেন বলেছিলেন, টাকা? আই স্প্রিট অন ইয়োর মানি। আপনার টাকা ছুঁয়ে নিজের হাত নোংরা করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আর আপনার কাছে যাওয়ার কথা? হাসালেন আমাকে। আপনি ভাবলেন কি করে আপনি বলবেন আর আমি ঠ্যাং ঠ্যাং করে আপনার কাছে চলে যাব? আমি আপনার মতো থার্ড ক্লাস রুচি বহন করি না। আরে আমি আপনাকে ওয়ার্ন করছি, ডোন্ট ট্রাই টু টাচ মি। আমি আপনাকে স্বামী হিসাবে মানিই না। নিহাত বাবা মার মুখের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, নয়তো আপনার মতো লো ক্লাস মেন্টালিটির কোনো লোককে আমি রোদ তাকিয়েও দেখতাম না। আর হ্যাঁ, এতদিন কিছু বলিনি তার মানে এই নয় যে আমি কথা বলতে পারি না। আমি চুপ করেছিলাম শুধুমাত্র আপনার কথা ভেবেছিলাম নীলিমা আপুকে হারিয়ে আপনি ডিপ্রেসড, বাট আই ওয়াজ রং। আপনি ডিপ্রেসড নন, ইউ আর মেন্টালি সিক। আর কোনো সাইকোকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না। ইউ গট ইট? বলে কলা ছেড়ে দ্রুত নিচে চলে আসলাম। ওখানে দাঁড়িয়ে থাকার বিন্দুমাত্র শক্তি আর নেই। রুম থেকে বেরিয়ে কয়েক দফা জোরে জোরে শ্বাস নিলাম। মাই গড, রোদ, আই এম প্রাউড অফ ইউ। ওয়াও, বেড গার্ল, পুরোই নো বলে চক্কা মেরে দিয়েছিস। ওয়ে হয়ে সাইকোটার মুখটা দেখার মতো ছিল। ইচ্ছে করছে তো লুঙ্গি ডান্স দেই। ইস, আর কে কোথায় আসিস আমার প্রশংসা কর। এত খুশি লাগে কেরে? এসব ভাবতে ভাবতে বিশ্বজয়ী একটা হাসি নিয়ে নাচতে নাচতে নিচে চলে আসলাম। কী রে ছোটনাথ বউ, এত খুশি লাগছে কেন তোকে? বর বেশি বেশি আদর করেছে নাকি? আমি অধিক আনন্দে হিতাহিত জ্ঞান হারিয়ে দাদিকে জড়িয়ে ধরে বলে ফেললাম, না গো, বর আমাকে নয়, আমি বরকে আদর করে এলাম। তাই বুঝি? বলেই বুঝতে পারলাম রং জায়গায় রং কথা বলে ফেলেছি। চিচি, আঙ্কেল, ভাইয়া, আন্টি সবার সামনে কী যে বলে ফেললাম। আল্লাহ, মাটি ফাঁক করে দাও, নয়তো আকাশে পুটু করে দাও। আমি আর বাঁচতেই চাই না। আর চোখে সবাইকে দেখছি, সবাই মিটি হাসছে, ইভেন মামুও হাসছে। আজকে বুঝতে পারছি লজ্জা কাকে বলে, কত প্রকার ও কী। এর আগেও আমার পলিনেশনের জন্য এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে, সেদিনই খাটাসটার জন্য, আর আজও। ফ্ল্যাশব্যাক, সেদিন শুভ্র ভাইয়ের ফুল ফ্যামিলি আমাদের বাসায় ইনভাইটেড ছিল। আপু আর অভ্র ভাইয়ের বিয়ের কথা চলছিল তখন। এক্সাম শেষে কলেজ থেকে বাড়ি ফিরে যেই না তাড়াহুড়ো করে রুমে ঢুকতে যাব,
কেউ একজন পিছন থেকে হ্যাঁচকা টান দিয়ে পাশের গেস্ট রুমে ঢুকিয়ে দরজা দিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় চমকে চিৎকার করতে একজোড়া হাত আমায় দেওয়ালের সাথে চেপে ধরে শক্ত হাতে মুখ চেপে ধরল। ভয়ে মনে হচ্ছিল হৃৎপিণ্ড নামক জিনিসটা যে কোনো টাইমে বেরিয়ে আসবে। চোখটা মিটমিট করে যা দেখলাম তাতে ভয় চক্রবৃদ্ধি হারে বেড়ে শেষ সীমানায় গিয়ে পৌঁছালো। হ্যাং মেরে দাঁড়িয়ে আছি। যাকে আমি জমের মতো ভয় পাই সে যদি অর্ধউলঙ্গ অবস্থায় আমাকে দেওয়ালে চেপে ধরে দাঁড়িয়ে থাকে তবে তা ভয় পাওয়ার জন্য যথেষ্ট সুইটেবল বলে আমি মনে করি। শরীরে বাত টাওয়াল জড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন শুভ্র ভাইয়া। উন্মুক্ত বুকে লেপে থাকা লোম আর বিন্দু বিন্দু জল জানান দিচ্ছে মাত্রই শাওয়ার নিয়েছেন তিনি। পশা মুখটাকে হালকা লাল হয়ে থাকা চোখ দুটো আরও আকর্ষণীয় করে তুলছে। কিন্তু প্রশ্নটা হলো আমাকে এখানে কেন আনা হয়েছে, আর এভাবেই চেপে ধরে থাকার কারণটাই বা কী? মেয়ে হিসেবে অবশ্যই আমার রেগে যাওয়া উচিত, কিন্তু দুঃখের বিষয় হলো আমার রাগ ভয়ের নিচে চাপা পড়ে আপাতত তান্দুরি চিকেনে পরিণত হয়েছে। আমি যেভাবে ভয়ে কাঁপাকাঁপি করছি, আমার ধারণা রাগে যদি কোনো ক্রোমোজোম থাকে তাহলে তারাও ইতিমধ্যে ব্যাটার ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এই ব্যাটা যে লুসু নাম্বার 1 সে সন্দেহ আমার প্রথম দিনেই গুছে গেছে। উনি যে হাই লেভেলের বেশরম সেটাও আজ জানা হয়ে গেছে। ভয়ে লজ্জায় না পারছি ওনাকে কিছু বলতে, আর না পারছি ওনার দিকে তাকাতে। এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও আমার পক্ষে সম্ভব না। হাত পা অসম্ভব ঠান্ডা হয়ে আসছে। তার উপর নেমখারাম হাতটা আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। উনিও কিছু বলছেন না, তাই ভয়ে ভয়ে আমি বলে উঠলাম, আমাকে এখানে কেন এনেছেন? গুড করছেন। তোমাকে এখানে আনার পিছনে আমার বড়সড় একটা প্ল্যান আছে। মানে কিসের প্ল্যান? মেয়ে কাঁপছো কেন? আপনি প্লিজ আমার সাথে এমন কিছু করবেন না। এমন কিছু মানে লাইক সিরিয়াসলি? এই মেয়ে, তোমার মাথায় কি আসলে কয়েকটা তাস ছেঁড়া নাকি? হাউ ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? সারাদিন সিরিয়াল দেখলে তো এসব মাথায় চিন্তাই ঘুরবে। পুপ্পিকে জানাতেই হবে। আমি তো থতমত খেয়ে গেলাম, প্রচুর লজ্জা লাগছে। সিসি, সত্যি তো আমি অনেক বেশি ভেবে ফেলেছি, কিন্তু আমি মোটেও সারাদিন সিরিয়াল দেখি না। আচ্ছা, উনি মাকে কী জন্য বিচার দিবে? আল্লাহ বাঁচাও আমাকে। কি বলবেন মাকে? বাচ্চা মেয়ের মাথায় যেসব বাজে বাজে চিন্তাভাবনা ঘুরে বেড়ায় সেটা তো মা হিসেবে পুপির জানার পুরো অধিকার আছে, তাই না? আর ভাই হিসেবে বিষয়টা ওনাকে জানানো আমার কর্তব্য, তাই না? না না, প্লিজ মাকে কিছু বলবেন না। প্লিজ বিশ্বাস করুন, আমি মোটেও অমন কিছু ভাবিনি। তাও কেমন কিছু? ওই তো বলতে গিয়ে দেখি উনি মুখ চেপে হাসছেন। তাই আর কথা না বাড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আচ্ছা, তুমি চাচ্ছ যে আমি তোমার মাকে কিছু না বলি, রাইট? হুম, ওকে, কিচ্ছু বলবো না। সত্যি? বাট একটা শর্ত আছে। তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। ইউ ক্যান টেক ইট লাইক এ ডিল। ইউ নো না, গিভ অ্যান্ড টেক। কী করতে হবে? সিম্পল, তোমার রুমে একটা পার্সেল রেখে আসছি। ওইটা তুমি কাল কলেজে যাওয়ার সময় নীলিকে দিবে। আমি ওনাকে কোথায় পাবো? আমাদের ভার্সিটি গিয়ে দিয়ে আসবা। কি, আপনার কি মাথা খারাপ? আমি একা কীভাবে? আর আপনার জিহাব, আপনি যেতে পারেন না? আমি যেতে পারবো না কজ বাবা আমাকে কাল 1 মিনিটের জন্য ছাড়বে না। তাছাড়া ম্যাডাম আমার উপর রেগে আছে, ওর মানও ভাঙাতে হবে। সো ইউ আর দ্য বেটার অপশান ফর মি। আমি যাব না। ওকে, যেও না। আমি যাচ্ছি পুপির কাছে। কত কিছু বলার আছে। না না, আমি যাব। গুড গার্ল। হঠাৎই অব্র ভাইয়া রুমে ঢুকে আমাদের এভাবে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। ভাইয়াদের জন্য সানি এসে আপু শুভ্র ভাইয়াকে এভাবে দেখে ছায়ের কাপ ফেলে দিয়ে চোখ চেপে ধরে চিৎকার দিয়ে ওঠে। তারপর বাকি সব ইতিহাস। আপুর চিৎকারে আর কাপ ভাঙার শব্দে সবাই রুমে এসে হাজির। সবাই চোখে একজাক প্রশ্ন নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আর আমি নাইবা বলি। অবশেষে নীরবতা ভেঙে আম্মু গম্ভীর কণ্ঠে বলে উঠল, রোদ, তুমি এই সময় এখানে কি করছিলে? আমি আসলে শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে থেমে গেলাম। কি পারপার করছিস? ব্রুকুসকে জিজ্ঞেস করলো আপু। তারপর আমি যা বলেছিলাম তাতে করে শুভ্র ভাইয়া সহ সবারই চোখ বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। আমি তাদেরকে বলেছিলাম আমি এখানে গোসলের পারমিশন নিতে আসছিলাম। জানি কথাটা শুনে অবাক হওয়া স্বাভাবিক, কিন্তু কি করা, পার দিয়ে অন্য কোনো ওয়ার্ডে আসছিল না। আর ওনার টাওয়ালটা দেখে গোসল ওয়ার্ডটাই পট করে বেরিয়ে গেল। এরপর শুভ্র ভাইয়া ওনাদের কিছু বুঝিয়েছিলেন। কি বুঝিয়েছিলেন তা আমি এখনও জানতে পারিনি। তারপর থেকে সবাই এই বিষয়টা নিয়ে মজা নেয় আর হা হা হু হু করে হাসতে শুরু করে। দাদির কথায় বাস্তবে ফিরে এলাম। ওই তো আমার দাদুভাই চলে এসেছে। কি গো দাদুভাই,
মুখটা এমন করে রেখেছো কেন? আদর কম হয়েছে নাকি? ইস, এবার আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। দাদিটাও না, কি দরকার ছিল এভাবে লজ্জায় ফেলার। এবার আমি আর চোখে ওনার দিকে তাকালাম। এবার ওনার রিয়াকশনটা দেখার মতো ছিল, কিন্তু আমাকে ব্যর্থ হতে হলো। ওনার মুখে রাগ বা লজ্জা কিছুই খুঁজে পাচ্ছিলাম না। দাদিকে কিছু না বলে চুপচাপ 5 মিনিটের মধ্যে খেয়ে উঠে গেলেন। আমি ব্যাপারটা নিতে পারছিলাম না। আমার ধারণা মতো এই মুহূর্তে ওনার আমার প্রতি প্রচুর রেগে থাকার কথা, কিন্তু এখানে তো কাহিনী উল্টাই গেছে। শাস্তি পেতে হবে না ভেবে আমার খুশি হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে আমি খুশি হতে পারছি না। একটা খটকা রয়ে যাচ্ছে। এরই মধ্যে মামু বলে উঠলেন, রোদমা, কাল কিন্তু তোমাদের বাড়ি যাওয়ার কথা, সব গুছিয়ে নিও। শুভ্রকে আমি বলে দিব। অভ্র, রুহি, তোমরাও তৈরি হয়ে নিও। আমরা সবাই সম্মতি জানাতেই মামু ল্যাপটপটা হাতে নিয়ে অফিসে চলে গেলেন। সারাটা দিন আপু আর মামুনিকে কাজে হেল্প আর দাদির সাথে দুষ্টুমি করেই কেটে গেল। কিন্তু অবচেতন মন শুধু একটা কথাই ভাবছে, এ ব্যাটার মাথায় চলছেটা কি? এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র তো উনি নন। রাতে আরেকটু জ্বালিয়ে বাজিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। রাত প্রায় 12টা বাজতে চলল। ওনার কোনো খোঁজ নেই। সেই যে সকালে বেরিয়েছেন আর ফেরেননি। এবার বেশ দুশ্চিন্তা হচ্ছে। ওনার নাম্বার আমার কাছে আছে, কিন্তু আমার পক্ষে ওনাকে ফোন দেওয়া পসিবল না। ফার্স্টলি উনি আমার ফোন পিক করবেন না, অ্যান্ড সেকেন্ডলি ওনাকে ফোন দেওয়ার প্রশ্নই আসে না। ইউ অল নো, ইগো ইজ এ বিগ ম্যাটার। ঠিক 12টা 30 মিনিটে উনি বাসায় ফিরলেন। এসে বিছানায় গায়ে এলিয়ে দিলেন। ওনাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। আমার খুব ইচ্ছে করছিল ওনার সাথে কথা বলি, কিন্তু ওনার সাথে কথা বলার মতো কোনো টপিকই আমার মধ্যে নেই। কি বলা যায় ভাবছি। এই যে মিস্টার, ইচ্ছে করে কাঁচা ঘুমটা ভাঙালাম যেন রেগে যায়, কিন্তু উনি আমার ইচ্ছে এক বালতি পানি ঢেলে দিয়ে ব্রু কুচকে আমার দিকে তাকিয়ে বললেন, কিছু বলবা? ওনার কথাটা স্বাভাবিক হলেও তার সেই অতি স্বাভাবিক কথাটা আমার কাছে অতি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। আমি ওনার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি ব্যাপার, আপনি এখানে শুয়েছেন কেন? তো কই শোবো? তা আমি কি জানি। আমি এখন ঘুমাবো, আর আমি আপনার সাথে এক বিছানায় কিছুতেই শোবো না। সো ইউ ক্যান গো নাও। অনেকটা ঝাঁঝালো কণ্ঠে বললাম, কিন্তু এবারও রাগ না করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লেন। এবার আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। হচ্ছেটা কি এসব? উনি কি করতে চাইছেন? চুপি চুপি আমাকে মেরে নদীতে ফেলে দেওয়ার প্ল্যান করছেন না তো? হায় আল্লাহ, কি হবে এখন? সেদিন রাতে ঘুমের আজ চোখে ধরা দিল না। সকাল সকাল উঠে নামাজ পড়ে নিলাম। উনি বাচ্চাদের মতো ঘুমাচ্ছেন। কি নিষ্পাপ লাগছে দেখতে, কিন্তু মুখে একটা ক্লান্তির ছাপ। আচ্ছা, ওনার কি কিছু হয়েছে? হঠাৎ এমন পরিবর্তন কি আদৌ মেনে নেওয়া যায়? ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের বাসার উদ্দেশ্যে। খুবই ভালো লাগছে, বাবা মার সাথেই পুরো একটা দিন থাকবো ভাবতে নাচতে ইচ্ছে করছে। আবার পুষে রাখা অভিমানটাও ছাড়া দিয়ে উঠেছে বারবার। উনি পুরো রাস্তায় নির্বাক ছিলেন, গম্ভীর মুখে গাড়ি ড্রাইভ করে গেছেন শুধু। ওনার এমন ব্যবহার আমায় বড্ড ভাবাচ্ছে। বাহিরের দৃশ্য আর পিছনের সিটে বসে থাকা আপু আর ভাইয়ের খুনসুটির ঝগড়া এনজয় করতে করতে বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসে বাবা মাকে ভালো মন্দ জিজ্ঞেস করা ছাড়া আর একটা কথাও বলেননি উনি। সকাল থেকে চুপচাপ বসে আছেন রুমে। দুপুরে কোনো রকমে খেয়ে আবার রুমে চলে গেছেন। সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল, কিন্তু আমার মন পড়ে আছে ওনার কাছে। আচ্ছা, ওনার সাথে কি আমার কথা বলা উচিত? আর কিছু না ভেবে চলে গেলাম রুমে। উনি কপালে হাত রেখে বিছানায় শুয়েছিলেন। কোনো রকম বনিতা না করে বলে উঠলাম, এই যে শুনছেন? কিছু বলবে? আপনি কি ঠিক আছেন? মানে বলছিলাম যে আপনাকে মোটেও ঠিক লাগছে না। কোনো সমস্যা কি হচ্ছে আপনার? চাইলে আমাকে বলতে পারেন। রোদ, ওনার ডাকে আমি কেঁপে উঠলাম। এত নরম আর করুণ সুরে কেউ আমায় ডাকে নিয়ে রাখে। ওনার কণ্ঠটাই যেন হাজারো আকুতি মিশে আছে। রোদ, আমার সাথে একটু বাহিরে কোথাও যাবে প্লিজ? ওনার কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। যে মানুষটাকে আমাকে 1 মিনিটের জন্য সহ্য করতে পারে না, সে কিনা আমাকে তার সাথে ঘুরতে যেতে বলছে। ব্যাপারটা হজম করতে বড্ড কষ্ট হচ্ছে। যাবা রোদ, প্লিজ? আমার না দম বন্ধ হয়ে আসছে রোদ। ওনার কথায় কি রিয়াকশন দিব বুঝতে পারছি না। মস্তিষ্ক বলছে কোথাও গন্ডগোল আছে। নো রোদ, ডোন্ট গো। কিন্তু মনটা তো নাছড় বান্দা, তাই মনটাকে জয়ী করে রাজি হয়েই গেলাম। গাড়িতে বসে আছি আমি আর উনি। ড্রাইভ করছেন। জানি না কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। মনের মধ্যে নানান কথা উকিঝুঁকি দিচ্ছে। আচ্ছা, উনি যদি নির্জন জায়গায় নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলেন? এসব ভেবে ভয়ে কেঁপে উঠছে।
কিন্তু ওই যে মন, যে সর্বদা মস্তিষ্কের বিপরীতে হাঁটে, সে বড্ড নিশ্চিন্তে বসে আছে। কেন যেন মনে হচ্ছে ওনার সাথে থাকলে কোনো বিপদ আমায় ছুঁতেই পারবে না। হঠাৎ করে ব্রেক কষাতে ভাবনার সুতো কাটল। উনি আমাকে নামতে বলে সামনের দিকে চলে গেলেন। একটা নির্জন জায়গায় গাড়ি থামিয়েছেন তিনি। পরিবেশটাতে বেশ শান্তি শান্তি ভাব আছে। মন ভালো হয়ে যাওয়ার মতো পরিবেশ। ওনার দিকে এগিয়ে গেলাম। ঘাসের উপর মাথা নিচু করে বসে আছেন তিনি। একদিনই মুখটা কেমন শুকিয়ে গেছে, বড্ড মায়া লাগছে। মনে হচ্ছে ইনি ভিতরে ভিতরে গুমড়ে মরছেন। জানি না কী ভেবে যেন হঠাৎ ওনার কাঁধে হাত রাখলাম। তিনি যদি এক ঝটকায় আমার হাতটা কাঁধ থেকে সরিয়ে দিতেন, তাহলে হয়তো তা আমার জন্য স্বাভাবিক একটা ব্যাপার হতো। কিন্তু তিনি যা করলেন তার জন্য আমি কোনো কালেই প্রস্তুত ছিলাম না। ওনার কাঁধে হাত রাখতে উনি বাচ্চাদের মতো ফুঁপিয়ে উঠলেন। আমি কি করব বুঝতে পারছি না। এমন কিছু হতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। এই মানুষটাকে হাসতে দেখেছি, রাগতে দেখেছি, ধমকাতে দেখেছি, কিন্তু কাঁদতে কখনো দেখিনি। এমন পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। কি বলে সান্ত্বনা দেওয়া যেতে পারে তাও জানা নেই। তার উপর ওনার এমন অদ্ভুত বিহেভিয়ারের কারণটাও জানি না। তাই চুপ করে রইলাম, কিছু বললাম না। এই অসীম নীরবতায় শুধু ওনার কান্নার আওয়াজই বেশি আসছে। আমার ভিতরটাও দুমড়ে মুচড়ে যাচ্ছে। হঠাৎ উনি আমার হাত ওনার বুকে রেখে কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন, এখানটায় খুব কষ্ট হচ্ছে রোদ। আমি নিঃশ্বাস নিতে পারছি না রোদ, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি বড্ড ভালোবাসি নীলিকে, বড্ড ভালোবাসি। ওকে ছাড়া আমি বেঁচে থাকতে পারছি না, আমি মরে যাচ্ছি। তিনি অজরে কাঁদছেন। জানো রোদ, ভালোবাসার পাল্লায় আমি সবসময় নীলির কাছে হেরে যেতাম। আমার থেকেও বেশি ভালোবাসতো ও আমায়, শুধু ধরে রাখতে পারলাম না। দেখো, এই হাতটা আজ পাকা। ও বলেছিল কখনোই ছাড়বে না এই হাত, কিন্তু ও কথা রাখেনি। আমাকে ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়েছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওনার কষ্টগুলো আজ বেরিয়ে আসছে, সাথে আমাকেও কাঁদিয়ে মারছে। একটু থেমে আবার বলতে শুরু করলেন তিনি, ওকে আমার চাই রোদ, এনে দিবে ওকে, দাও না এনে, প্লিজ এনে দাও না প্লিজ। বাচ্চাদের মতো করে আবদার করে বলছে। বাচ্চাদের মতো আবদার করে যাচ্ছেন তিনি, কিন্তু ওনাকে আমি কি করে বোঝাবো? এটা যে আমার সাধ্যের মধ্যে নেই। আমিও অজরে কেঁদে চলেছি। ওনার চোখের জল যে বড্ড আমায় পোড়াচ্ছে। রোদ, এ রোদ, বলো না এনে দিবা। কিছু বলছো না কেন? জানো ওর কথার শেষ কথা কী ছিল? ও বলেছিল শুভি একটা মিষ্টি মেয়ে, দেখে বিয়ে করে নেবে। কথা দাও। ওর কথা আমি রেখেছি। ওর পছন্দের মেয়েকে বিয়ে করেছি। তোমাকে খুব ভালোবাসতো নীলি। সব সময় বলতো তোমার কাজিনটা বড্ড বেশি মিষ্টি, কিন্তু ও আমার কথা রাখেনি, চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। হিঁচকি দিতে দিতে বলছে, আমি বড্ড বাজে রোদ, বড্ড বাজে। তুমি কাল ঠিকই বলেছিলে আমি খুব নিচু একটা মানুষ, এতটাই নিচু যে নিজের ভালোবাসার মানুষটাকেও ধরে রাখতে পারিনি। তোমার জীবনটাও নষ্ট করে দিয়েছি রোদ, সব স্বপ্ন ভেঙে দিয়েছি। আমি বাঁচতে চাই রোদ, আমার নীলিকে চাই, নীলিকে চাই আমার। বলতে বলতে উনি আমার কাঁধে ঢলে পড়লেন। গায়ে হাত দিয়ে দেখি জ্বরে শরীর পড়ে যাচ্ছে। অনেক ডাকার পরেও যখন ওনার সাড়া পেলাম না, তখন আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। এই নির্জন জায়গায় আমি কার কাছে সাহায্য চাইব? হঠাৎই ফোন বেজে উঠল। স্ক্রিনে ভাইয়ার নাম্বার আসতেই জানে পানি এলো যেন। দ্রুত ফোন পিক করে ভাইয়াকে ওনার অসুস্থ হয়ে পড়ার কথা বললাম। কিন্তু ঠিকানা আমি তো নিজেই জানি না কোথায় আছি এই মুহূর্তে। কি করব এখন? আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। ভাইয়া হঠাৎ বলে উঠলেন আমি যেন ফোনে লোকেশন অন রাখি, ওনারা ট্রেস করে চলে আসবেন। কথাটা শুনে কিছুটা হলেও শান্তি পেলাম। একটা আশার কিরণ উকি দিয়ে গেল মনে। ওনার গায়ে হাত দিয়ে দেখলাম জ্বর বাড়ছে। নিজেই তো একটা বাচ্চা আমি, মাত্র 17 বছর বয়স, কতইবার বড় হয়েছি। ভয়ে হাত পা কাঁপছে। চারপাশে কোনো সাড়া শব্দ নেই। এই সময় আমার সাথে খারাপ কিছু হয়ে গেলে কে বাঁচাবে আমাকে? তার উপর উনি। কী করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। ওনার মাথায় পট্টি দেওয়া উচিত, কিন্তু এখানে কিভাবে? গাড়ি চেক করে একটা ওয়াটার পট পেলাম, তাতে পানিও ছিল, কিন্তু কাপড়। বাংলা সিনেমার দরদি নায়িকা শাবানার মতো অনেক চেষ্টা করেও শাড়ির আঁচল ছিঁড়তে পারলাম না। মেজাজটাই বিগড়ে গেল। দেখ, সামান্য একটা শাড়ির আঁচল ছিঁড়তে পারি না আমি? শুভ্র ঠিকই বলে, আমি আসলেই একটা মগা। শুভ্রর পাশে বসে একমনে এসব ভাবছিলাম। হঠাৎ কী যেন ভেবে ওনার পকেটে হাত দিলাম। অনেক খুঁজে একটা রুমালও পেলাম, ব্যাস হয়ে গেল। রুমাল ভিজিয়ে ওনার কপালে রেখে
ওনার বলা কথাগুলোই ভাবছিলাম, একটা মানুষ এতটা ভালো কি করে বাসতে পারে। নীলিমা আপু বড্ড লাকি, তাকে ভালোবাসার মতো একটা মানুষ আছে যে তাকে পাগলের মতো ভালোবাসে। নীলিমা আপু আর শুভ্রকে দেখে আমারও বড্ড ইচ্ছে হতো শুভ্র ভাইয়ার মতো আমাকেও কেউ এমন করেই যদি ভালোবাসতো। কিন্তু কে জানতো যে আমি শুভ্র ভাইয়াকেই পাবো আর শুভ্র ভাইয়া হারাবে তার ভালোবাসাকে। নিয়তি এত নিষ্ঠুর কেন? আমার এখনও সেই দিনের কথা স্পষ্ট মনে আছে। হাসি খুশি ছিল সবাই কত, কিন্তু একটা জ্বর এসে আনন্দমাখা দিনগুলোকে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে, স্বপ্নগুলোকে করে দিল তছনছ। কি ভয়ঙ্কর ছিল সেই দিনটা। ফ্ল্যাশব্যাক। পরীক্ষা দিয়ে বের হতে দেখি শুভ্র ভাইয়া গেটে দাঁড়িয়ে আছে। ওনাকে আমার কলেজের সামনে দেখে অবাক হলাম। উনি এখানে কেন? কোনো কাজে এসেছেন কি? আমাকে দেখা মাত্রই উনি আমার দিকে এগিয়ে এলেন। আমি কিছু বলতে যাব তার আগে আমার হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিলেন। ঘটনার আকস্মিকতায় আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। ওনাকে আমি কোনো কালেই বুঝতে পারিনি, আর আজ কি বুঝবো। তাই নিজের মাথায় খিচুড়ি না পাকিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? ভাইয়া বলুন না কোথায় যাচ্ছি, আর কেনই বা যাচ্ছি? মা কি জানে? পুরো রাস্তা আমি এমন করেই হাজারো প্রশ্ন করে গেছি, আর উত্তর হিসেবে পেয়েছি একজাক নিস্তব্ধতা। প্রায় আধা ঘন্টা পর একটা প্রকাণ্ড বাড়ির সামনে গাড়ি থামিয়ে নেমে গেলেন উনি। যাওয়ার সময় শুধু বললেন, চলো আমার সাথে। আমি আর কি করতাম, বাধ্য মেয়ের মতো ওনার সাথে বাড়িটাতে ঢুকলাম। ড্রয়িং রুমের সোফায় কিছু ভাইয়া বসে আড্ডা দিচ্ছিল। আমরা ঢুকতে এক নজর তাকিয়ে আবারও আড্ডায় ব্যস্ত হয়ে পড়লেন। আমি খুবই অস্বস্তি ফিল করছিলাম, শুধু শুভ্র ভাইয়ার পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। শুভ্র ভাইয়া একটা রুমের দরজা খুলে আমাকে ভিতরে যেতে বললেন। আমিও একরাশ ভয় নিয়ে রুমের ভিতরে পা রাখলাম। রুমে ঢুকে অবাক হওয়ার মাত্রা যেন আরও বেড়ে গেল। বেডের উপর বিয়ের জন্য মেয়েদের যা যা লাগে প্রায় সব জিনিসই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আচ্ছা শুভ্র ভাইয়া আমাকে কারোর সাথে বিয়ে টিয়ে দিয়ে দেবে না তো? ব্যাপারটা চিন্তা করতে ভয়ে শরীর কাঁপতে লাগলো। কি বলবো কিছু না ভেবে জিজ্ঞাসা দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে এক নজর তাকিয়ে আলমারি খুলে একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিলেন। আমি তখনও একইভাবে ওনার দিকে তাকিয়ে আসি। প্যাকেটটা হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। যাওয়ার সময় শুধু বললেন, ড্রেসটা চেঞ্জ করে নাও। আমার সাথে কি হচ্ছে আর ঠিক কি হতে চলেছে আমি কিছুই বুঝতে পারছি না। প্যাকেটটা খুলে দেখলাম একটা পিঙ্ক কালারের ড্রেস। বার্থডে গার্লরা সাধারণত এমন ড্রেস পরে, কিন্তু আমাকে এই ড্রেস দেওয়ার কারণটা কি? উনি কি তাহলে আমাকে কোনো বার্থডে পার্টিতে নিয়ে যাবেন? যদি তাই বা হয় তাহলে এভাবে আনার কি দরকার ছিল? আর এসব বিয়ের কাপড় চোপড়েই বা রহস্যর কি? চারদিকে শুধু প্রশ্ন আর প্রশ্ন। বুঝে উঠতে পারছি না ড্রেসটা পরবো নাকি রেখে দিব। রেখে দেওয়াটাই বেটার হবে। আবার যদি উনি রেখে যান তার চেয়ে বরং পরেই নেই, কী হবে সেটা নিয়ে পরে ভাবা যাবে। ড্রেসটা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হতে উনি হুড়মুড় করে রুমে ঢুকে পড়লেন। আবারও সেই আগের স্টাইলে টানা হেঁচড়া করে গাড়িতে বসালেন আমাকে। নিজেকে আমার পুতুল বলে মনে হচ্ছে। ওনার যেমন ইচ্ছে উনি আমাকে সেভাবেই চালাচ্ছেন। প্রশ্নের উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করছেন না। নেহাত উনি আমার মামুর ছেলে, নয়তো চিৎকার চেঁচামেচি করে ঘন দলায় খাওয়াতাম। আজীব জনগণ। আরে ভাই নিয়ে যাচ্ছিস নিয়ে জানা, আমি কি মানা করেছি? করিনি তো, তাহলে সামান্য উত্তরটা দিতে সমস্যা কই? যত সব। নিজের মনে বকবক করছিলাম। হঠাৎ গাড়ি থেমে গেল। বিরক্ত হয়ে ওনার দিকে ব্রুকুসকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, থামলেন কেন? উনি আমার প্রশ্নটাকে দূরে সরে ফেলে দিয়ে বললেন, ভিতরে যাও। এতক্ষণে আমি সামনের দিকে তাকালাম। এ কি, এ তো নীলিমা আপুদের বাড়ি, কিন্তু উনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আবারও ওনার দিকে প্রশ্নমাকার চোখে তাকালাম। উনি আমার দিকে না তাকিয়ে বলে উঠলেন, ভিতরে গিয়ে নীলির বাবাকে বলবে আজ তোমার জন্মদিন, আর নীলিকে ছাড়া তুমি কেক কাটবা না, তাই তুমি নীলিকে নিতে আসছো। বাবা মা সহ সবাই ওয়েট করছে তোমার পথে। যেহেতু তুমি নীলির সাথে ওদের বাসায় কয়েকবার আসছো, আর নীলি তোমাকে ওর স্যারের মেয়ে বলে পরিচয় করে দিয়েছে, সো ওর বাবা মানা করবে না, সহজে রাজি হয়ে যাবে। আর নীলিকে নিয়ে তুমি বেরিয়ে আসবে। আমি এখানে ওয়েট করছি, গো নাও। ওনার কথা শুনে আমি ওনার দিকে হা করে তাকিয়ে আছি। এসবের মানে কি? আমার ভাবনার মাঝে উনি ধমক দিয়ে উঠলেন, কি হলো, যাও। কিন্তু এত বনিতা করার কি দরকার ছিল? আর এত নাটকই বা কেন? তোমাকে যেতে বলেছি। আমি আর কিছু না বলে রাগে পুষতে পুষতে ভিতরে চলে গেলাম। নীলিমা আপুর বাবা কোনো একটা অজানা কারণে খুব ভালোবাসে আমাকে। সে ভালোবাসাকে ব্যবহার করছি ভেবে খারাপ লাগছে,
কিন্তু আমার কিছু করার নেই। ভিতরে গিয়ে আঙ্কেলকে ভালো মন্দ জিজ্ঞেস করে সৌর ভাইয়া শিখিয়ে দেওয়া বুলি আওড়ালাম। কাজ হয়েও গেল। নীলিয়াপুর রুমে গিয়ে দেখলাম সে একদম তৈরি হয়ে বসে আছে। আমার আর বুঝতে বাকি রইল না, সব কিছুই প্ল্যান্ড। একমাত্র আমি এই আহাম্মক যে কিছুই জানি না। নীলিমা আপুকে নিয়ে বেরিয়ে পড়লাম। শুভ্র ভাইয়া গাড়িতে ওয়েট করছিল। আমরা বসতে গাড়ি স্টার্ট দিলেন তিনি। 15 মিনিটের মাথায় আবারও গাড়ি থামল। বাহিরে তাকিয়ে দেখলাম কাজী অফিসের সামনে দাঁড় করানো হয়েছে গাড়ি। এবার কিছু কিছু বুঝতে পারছিলাম। আমরা নামতে ওনার বাকি ফ্রেন্ডদের দেখতে পেলাম যারা ড্রয়িং রুমে বসেছিল। তাদের মধ্যে একজন কিছু শপিং ব্যাগ এনে আপুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, সব রেডি আছে, তৈরি হয়ে নাও। হবু ভাবি দাঁত কেলিয়ে হাসছে, রোদ তোমাকে হেল্প করবে। আপু ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিলেন, তারপর হালকা সাজগোজ। আপুকে এত সুন্দর লাগছিল কি বলবো। ছেলে হলে হয়তো আমি প্রেমেই পড়ে যেতাম। আপুকে সাজাতে গিয়ে যা জানতে পারলাম তার সারাংশ হচ্ছে এই, আপুর হঠাৎ করেই কাল বিয়ে ঠিক হয়ে গেছে, তাই এই গোপন বিয়ের আয়োজন। বাবা অনেক হার্ড, লাভ ম্যারেজ মেনে নেবেন না, তাই এই কাণ্ড যেন ছেলেকে কাবিননামা দেখিয়ে ভাগানো যায়। আধা ঘন্টার মধ্যেই আপুর সাজ কমপ্লিট। আপুকে নিয়ে বেরিয়ে আসতে চোখ আটকে গেল। শুভ্র ভাইয়া অফ হোয়াইট শেরওয়ানি আর নীল পাগড়ি পরেছে, অসম্ভব সুন্দর লাগছে ওনাকে। চরম রকম ক্রাশ খেলাম। চোখ সরানোর ইচ্ছে না থাকলেও সরালাম, হাজার হলেও অন্যর বর বলে কথা। এদিকে শুভ্র ভাইয়া হা করে নীলিমা আপুকে দেখছে। এ নিয়ে ওনার ফ্রেন্ডরা যে কি মজাই না করছে। অবশেষে বিয়ে পর্ব শেষ হলো। আপু আবার ড্রেস চেঞ্জ করে নিলেন। এই অবস্থায় বাসায় গেলে আঙ্কেল নির্ঘাত সন্দেহ করবেন। আমরা সবাই কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছি। শুভ্র ভাইয়াকে সবাই মিলে ফিন্স করে চলছে। আমিও সেসব এনজয় করছি। হঠাৎ নীলিয়াপুর কথা মনে পড়তে দেখি উনি পাশে নেই। আশেপাশে তাকাতে যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। একটা পিচ্ছি রাস্তায় বসে কাঁদছে, আর আপু তাকেই তুলতে গেছে, কিন্তু একটা ট্রাক যে তার দিকে দিয়ে আসছে তা হয়তো তার খেয়ালই নেই। বয়স চোটে আমার গলা দিয়ে কথা বের হচ্ছে না, হাত পাগুলো অবশ হয়ে আসছে। আমি যেই না সমস্ত শক্তি দিয়ে চিৎকার করতে যাব, অমনি একটা প্রকাণ্ড শব্দে আমরা সবাই স্থির হয়ে গেলাম। শুভ্র ভাইয়া 2 মিনিট স্থির দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে থেকে নীলি বলে গগন বিদারী চিৎকার দিয়ে ছুটে গেলেন, সাথে সবাই। কিন্তু আমি নড়ার ন্যূনতম শক্তি খুঁজে পাচ্ছি না। নিজের অজান্তে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। এর আগে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন আমি হইনি। নীলি আপুকে আমি নিজের বোনের মতোই ভালোবাসতাম। তার চোখের সামনে প্রিয় মানুষটির রক্তাক্ত শরীর দেখে আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। কিছু বলার বা করার মতো শক্তি আমার নেই। নীলি আপু 2 দিন যাবৎ আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। ওনার বাবা মা খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে এসেছেন। ওনাদের বিয়ের কথা বলার সাহস বা পরিস্থিতি কোনোটাই ছিল না, তাই আর বলা হয়ে ওঠেনি। একমাত্র মেয়েকে হারিয়ে আন্টি তো পাগল প্রায়। আঙ্কেলও বারবার সেন্স হারাচ্ছেন। কলিজার টুকরা বলে কথা। আমি আমার নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে দোয়া করছিলাম আপু যেন ভালো হয়ে যায়। সবার মুখে চিন্তার ছাপ। হঠাৎ ডাক্তার এসে বলল নীলিয়াপুর জ্ঞান ফিরেছে। কথাটা শুনে এত খুশি লাগছে কি বলবো। এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, আমি বলছিলাম। নীলিয়াপু মাত্র 5 মিনিটের মাথায় আমাদের ছেড়ে চলে গেলেন। আমি চিৎকার করে কাঁদছি। একটা অপরাধ বোধ আমায় করে করে খাচ্ছে। কেন গেলাম নীলিয়াপুকে আনতে? কেন? আমি না গেলে তো উনি আসতেন না, এভাবে হারিয়েও যেতেন না। সবাই কান্না করছে, কিন্তু শুভ্র ভাইয়া না, উনি কান্না করছেন না। একদম শক্ত হয়ে বসে আছেন, যেন এখনও একটা ঘোরের মধ্যে আছেন তিনি। নীলিয়াপুর চলে যাওয়া উনি মেনে নিতে পারেননি, পারার কথাও না। আমি খুব করে চাচ্ছি উনি কাঁদুক, কেঁদে নিজেকে হালকা করুক, কিন্তু না, উনি এক ফোঁটা চোখে জলও ফেললেন না, শুধু নিস্তেজ হয়ে বসে রইলেন। সময়ের সাথে সাথে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়, কিন্তু শুভ্র ভাইয়া স্বাভাবিক হননি। এরপর তাকে আর হাসতে দেখা যায়নি। আমিও পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সামনে ইচ্ছে এক্সাম, মাত্র 3 মাস বাকি। ব্যস্ততার মধ্যে সময় যে কীভাবে চলে যায় বোঝাই যায় না। তাই তো দেখতে দেখতে কীভাবে যে 3 মাস কেটে গেল বুঝতেই পারলাম না। সাথে ইচ্ছে এক্সামও শেষ হলো। এরই মধ্যে একবার শুধু ওনাকে দেখেছিলাম। উস্কো খুস্কো চুল, গালের খোঁচা খোঁচা দাড়িগুলো বড় হয়ে জঙ্গলে রূপ নিয়েছে, চোখ দুটো লাল আর হাতে সিগারেট। ওনার চোখে মুখে সে রাত জাগার স্পষ্ট চিহ্ন দেখতে পেয়েছিলাম সেদিন আমি। বুকের কোথাও একটা বড্ড কষ্ট হয়েছিল। তারপর এলো আমাদের বিয়ের দিন। আমার এক্সামের পর দিনই আপুর বিয়ের ডেট ফিক্সড করা হলো। শুভ্র ভাইয়ের এই অবস্থায় কেউ আর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার মুডে ছিল না।
তাই ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয়। আপুর কাবিন হওয়ার কিছুক্ষণ পর মামু হঠাৎ আব্বু আম্মুকে রুমে ডেকে নিলেন। তার কিছুক্ষণ পর মা একটা শাড়ি আর কিছু গহনা নিয়ে আমার রুমে ঢুকলেন। তারপর যা হলো তাতে আমি স্তব্ধ। মা শুধু বলেছিলেন মামুর কাছে মারিনি, আর এই ঋণটা আমাকে শোধ করতে হবে শুভ্রকে বিয়ে করার মাধ্যমে। হঠাৎ কথাটা শুনে আমি শুধু মার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। কি বলছে মা এসব? আমাকে তার ঋণ পূরণের বলি দিয়ে দিচ্ছে মা? চোখ ফেটে কান্না পাচ্ছিল সেদিন। আরে আমারও তো কিছু স্বপ্ন আছে, আশা আছে, সেগুলোর কি কোনো গুরুত্ব নেই? আমি জানতাম শুভ্র ভাইয়া নীলিয়াপুকে ঠিক কতটা ভালোবাসে, আর আমাকে যে কোনো দিন মেনে নেবে না তাও আমি জানতাম। সব জানার পরও কেন নিজের স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিব? কেন? কিন্তু মার চোখের পানির সামনেই আমার চোখের পানিটাকে ঢাকতে হলো, আর বসতে হলো বিয়ের পিঁড়িতে। হঠাৎই কিছুর তীব্র আলো চোখে পড়ায় আমার ভাবনার গোর কাটল। চোখ দাঁতানো এই আলোর উৎস খুঁজে না পেয়ে চমকে উঠলাম। আচ্ছা, নতুন কোনো বিপদের পূর্বাভাস নয় তো এই আলো? ভয়ে ভিতরে ভিতরে জমে যাচ্ছিলাম। তখনই 2 জোড়া পায়ের শব্দ শুনতে পেলাম। তারা যেন দৌড়ে আসছে আমার দিকে, কিন্তু আলোর অপোজিটে থাকায় চেহারাগুলো অন্ধকারে ঢাকা। চোখের উপর চাপ প্রয়োগ করেও তাদের চেহারা দেখতে ব্যর্থ হয়ে চুপচাপ শেষ পরিণতির অপেক্ষায় চোখ খিচে বসে আছি। হঠাৎই কোনো পরিচিত কণ্ঠে চোখ মেলে তাকালাম। ঋতু, বোন কাঁদছিস কেন বোকা মেয়ে? দুগালে হাত রেখে বলছে। সামনে ভাইয়াকে হাঁটু গেড়ে বসতে দেখে নিজেকে সামলাতে পারলাম না। এতক্ষণের আটকে থাকা ভয়, জ্বালা ধরানো অতীত সব কিছু থেকে মুক্তি পেতে যেন ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়লাম। আমি জানি এখানে আমার ভয় নেই। ভাই নামের এই মানুষটি আমার মুখের দিকে তাকিয়ে পুরো পৃথিবীর সাথে লড়ে যেতে পারে অবলীলায়। আমার বিয়েটা আটকাতে বাবা মার বাধ্য ছেলেটাও অবাধ্য হয়ে উঠেছিল। আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছিল। শেষ রক্ষা না হওয়ায় বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। ঋতু, এই ঋতু, কাঁদিস না বোন, দেখ আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। কোথাও কি ব্যথা পেয়েছিস বোন? ভাইয়া, কি হলো? কোথাও কি ব্যথা পেয়েছিস? সরি রে, আমি আসতে দেরি করে ফেলেছি, সরি। তুমি কাঁদো কেন? কিছু হয়নি আমার, কিন্তু ওনার হয়েছে, সেন্সলেস হয়ে গেছেন। আমাকে ছেড়ে ওনাকে ধরো। ও সরি অভ্র ভাইয়া, আমি একা পারবো না, আপনিও ধরেন। আপনার ভাইয়ের স্বাস্থ্য ভয়ানক। রাহাত, তুমি এই পরিস্থিতিতেও মজা করছো? মজা করলাম কই, আই এম সিরিয়াস ভাই। ওনাকে একা তোলা আমার কর্ম নয়। ভাইয়ের কথা শুনে এমন একটা পরিস্থিতিতেও আমার হাসি পাচ্ছে। ভাইয়েরটা যে কি, যখন দেখছে বোন ঠিক আছে তার মানে জগৎ সংসারের সব ঠিক আছে। শুভ্র বিছানায় শুয়ে আছে। কি নিষ্পাপ লাগছে তার মুখটা। ডাক্তার আঙ্কেল বলে গেছেন টেনশনের কিছু নেই, অতিরিক্ত মানসিক চাপের কারণে এমনটা হয়েছে। নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে। সেই দিন ওভাবে কথাগুলো বলা আমার ঠিক হয়নি। উনি অসুস্থ, তবু কেমন একটা ভালো লাগা কাজ করছে সারা শরীর জুড়ে। সেই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত, ইভেন গাড়িতে উনি আমার কোলে মাথা রেখে শুয়েছিলেন। এই প্রথম তাকে কাছে পাওয়া। ওনার এই ক্লান্ত নিষ্পাপ মুখ আমায় বড্ড টানছে। ইচ্ছে করছে খুব করে আদর করে দেই, কিন্তু একটা সংকোচ ভিতরে কড়া নেড়ে চলছে অবরত। উনি তো আমার নন, উনি নীলিমা আপুর ভালোবাসা। ওনাকে ছোঁয়া বা ভালোবাসার অধিকার কি আমার আছে? কেন থাকবে না? উনি যে আমার স্বামী, আমার অধিকার। কিন্তু নিজের সাথে নিজেরই করা হাজারো তর্ককে থামিয়ে দেয় একটি মাত্র কিন্তু। এই কিন্তুর ভিতরে কত যে হাজার প্রশ্ন, যে প্রশ্নগুলো বেঁধে রয়েছে হাজারো চাওয়া পাওয়ার স্বপ্নগুলো থেকে। রাত 12টা 20 বাজে। ওনার ঘুম এখনও ভাঙেনি, হয়তো ভাঙবেও না। এবার আর নিজেকে সামলাতে পারলাম না। ওনার কপালে আলতো একটা ভালোবাসার পরশ দিয়ে দিলাম। ঘুমের মধ্যে মনে হচ্ছিল কেউ হয়তো আমার দিকে তাকিয়ে আছে। আমার বয়সটা এমন এমন একটা বয়সে যখন মস্তিষ্ক ঘুমালেও শরীরটা জেগে থাকে সব সময়। হালকা স্পর্শেও কেঁপে ওঠে এই শরীর। হাজারো কৌতূহল নিয়ে ঘুম মাখা চোখ মেলে তাকালাম। শুভ্র আমার দিকে তাকিয়ে আছে, কিছু একটা ভাবছে সে। আমি নড়ে চড়ে উঠতে উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, থ্যাঙ্কস আমায় সামলে নেওয়ার জন্য। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। ওনার মুখে প্রথম থ্যাঙ্কস শুনে কি রিয়াকশান দেওয়া উচিত তাই যেন আমি ভুলে গেছি। আমার দায়িত্ব ছিল বলে কোনো রকম কথা কাটিয়ে দিলাম কথাটা। রোদ, কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা ছিল। জি বলুন। তুমি এখনও বাচ্চা একটা মেয়ে, 18-এর গণ্ডিতে এখনও পা রাখোনি, আর আমার জন্য তোমার জীবনটাই নষ্ট হয়ে গেল। বাবা খুব স্বার্থপরের মতো কাজটা করেছে রোদ।
নিজের ছেলের খুশির জোলা পড়তে গিয়ে তোমার ঝুলিটা ফাঁকা করে দিয়েছেন একদম। কিন্তু আফসোস, না পারলাম আমি হ্যাপি হতে, না পারলে তুমি। কিন্তু আপাতত একজনের তো ভালো থাকা উচিত, তাই না? কথাগুলো বলে উনি খুব শান্ত কণ্ঠে বলছিলেন, খুব গুছিয়ে। মনে হচ্ছিল হয়তো আগে থেকে ভেবে রাখা কথাগুলো আওড়ে চলছেন। আর আমি নিস্তব্ধ হয়ে শুনছি। কি বলতে চান তিনি? উনি একটু থেমে আবার বলতে লাগলেন, তোমার ভালো থাকা উচিত রোদ, ইউ ডিজার্ভ ইট। আমি জানি যা হয়েছে তাতে তোমার লাইফে দাগ পড়েছে, সাথে সাথে তোমার মনেও। আমি সেই দাগ মেটাতে পারবো না, কিন্তু আর কোনো দাগ যেন না লাগে সে চেষ্টা তো করতেই পারি। আমি তোমাকে তোমার সবটুকু ফিরিয়ে দিতে চাই রোদ। তোমাকে আমি সম্পূর্ণ মুক্তি দিতে পারবো না, কারণ বাবা সেটা মেনে নেবে না। কিন্তু আমি তোমাকে বলছি, আমি কখনোই স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না, তোমার স্বাধীনতায় কখনো বাধা হয়ে দাঁড়াবো না। তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও, আমাদের সম্পর্ক তাতে বাধা হবে না, কখনোই না। বলে উনি ওয়াশরুমে চলে গেলেন। আমি স্তব্ধ হয়ে বসে আছি। কত ইজিলি কথাগুলো বলে গেলেন উনি, সবটুকু আমাকে ভেবে বলেছেন উনি, কিন্তু সে আমি তো মেনে নিতে পারছি না। যে পরিণাম জানাইছিল সেই নামটা যে মেনে নিতে এত কষ্ট হবে কেন বুঝতে পারছি না আমি। আমার বড্ড কাঁদতে ইচ্ছে করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। 2 দিন হলো আমাদের বাড়ি থেকে সুব্রতের বাড়ি এসেছি। এই 2 দিন ওনার সাথে খুব বেশি প্রয়োজন ছাড়া কথা হয়নি। আগে তবু ঝগড়ার ছলে কথা হতো, কিন্তু এখন সেই ঝগড়াটাও নেই। খুব ইচ্ছে করে ওনার সাথে গল্প করতে, হাসতে, কিন্তু আবারও তো সেই কিন্তু। কিন্তু এই কিন্তুটাই আমার জীবনের বড্ড বাধা, যাকে আমি অতিক্রম করতে পারছি না। আজ মামু আমাকে আর শুভ্রকে রুমে ডেকে পাঠিয়েছে। জানি না কেন, জানার ইচ্ছেও করেনি। আজকাল কৌতূহল জিনিসটা কাজ করাই বন্ধ করে দিয়েছে মনে হয়। তবুও যেতে হবে, মামুর জরুরি তলব বলে কথা। শুভ্রর জন্য অপেক্ষা করছি। সে এখন পড়াশোনার পাশাপাশি মামুর অফিসও সামলাচ্ছে। অভ্র ভাইয়া দায়িত্বটা নিজে ঘাড়ে তুলে নিয়েছে, হয়তো কষ্টটা ভোলার জন্যই নিজেকে ব্যস্ততায় আটকে রাখা। বড্ড একা লাগে এখন। আপু অভ্র ভাইয়ার সাথে চট্টগ্রাম চলে গেছে। আপু চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে। পড়াশোনা শেষ হতে আরও 2 বছর, তাই মামু ডিসিশন নিয়েছে আপুর পড়াশোনা চলাকালীন সময়ে অভ্র ভাইয়া চট্টগ্রামের কোম্পানি সামলাবে, আর আপুর সাথে ওখানেই থাকবে। বাড়ির বউকে তো আর অত দূর একা রাখা যায় না, এটাই মামুর বক্তব্য। রুমে পায়ের শব্দ শুনতে পাচ্ছি, হয়তো উনি এসেছেন, তাই চটপট করে বেলকনি থেকে রুমে ঢুকলাম। আমার দিকে এক নজর তাকিয়েই ওয়াশরুমে ঢুকে গেলেন তিনি। আমিও কফি আনতে চলে গেলাম। নিচে নামতে আরিফ চাচা জানালেন মামু রুমে যেতে বলেছে। আমিও মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে কফি হাতে উপরে চলে এলাম। সাধারণত বাড়ির কাজের লোকদের নাম হয় রহিম, করিম, যদু কদু, কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো এ বাড়ির প্রায় সব কাজের লোকদের নামগুলোই সুন্দর, যেমন আরিফ, মাধবী, রাহেলা। মামু হয়তো নাম যাচাই করেই সবাইকে কাজে নিয়েছে, নিতেও পারে, নহস। একদিন জিজ্ঞেস করে দেখতে হবে। এইসব ভাবতে ভাবতে রুমে পা রাখলাম। উনি এতক্ষণে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে গেছেন। আমি ওনার সামনে কফির কাপটা এগিয়ে দিয়ে বললাম, মামু ডেকেছে। উনি ব্রুকুসকে আমার দিকে তাকিয়ে কফি হাতে নিলেন। আমি আবার বললাম, মামু আমাকে আর আপনাকে ওনার রুমে যেতে বলেছেন। কেন? আমি কি করে বলবো, গেলেই না বুঝতে পারবো। ও আচ্ছা, চলো, এখনই যেতে হবে? আচ্ছা শুনুন। কিছু বলবা? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি বাড়ির কাজের লোকদের নাম দেখে অ্যাপয়েন্টমেন্ট করেন? কৌতূহল দৃষ্টিতে বললাম। কেন? এমন অদ্ভুত কথা মনে হওয়ার কারণ কি তোমার? অদ্ভুত কেমনে হলো? কাজের লোকদের নাম সাধারণত হয় রহিম, করিম, কমলা, জমেলা, যদু, মধু, কদু, কিন্তু আপনাদের বাড়ির কাজের লোকদের নাম যথেষ্ট স্মার্ট, লাইক আরিফ, মাধবী। হাত উল্টে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে বললাম। উনি আমার দিকে, আমার কথা নাকি বলার ভঙ্গি দেখে জানি না, তবে 2 সেকেন্ড আমার দিকে ব্রু কুঁচকে তাকিয়ে থেকে রুম থেকে হু হু করে হেসে উঠলেন। আর আমি তো মুগ্ধ হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। কতদিন পর তিনি মন খুলে হেসেছেন। ড্রেসিং টেবিলের গ্লাসে দেখলাম দরজার পাশে মামুনি এসে দাঁড়িয়েছে। পাশে কাজের লোকগুলো আর মামু আর মামানির চোখে জল, যেন বহু প্রত্যাশিত কিছু পেয়ে গেছেন। আর কাজের লোকদের চোখে তো বিস্ময়। আমার দিকে কৃতজ্ঞতা মাখা চাহনি দিয়ে দরজার পাশ থেকে সরে গেলেন মামুনি। ধীরে ধীরে সরে গেল সবাই। শুভ্র এখনও হাসছে, হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে এমন অবস্থা।
মানুষটা এত হাসতে পারে, তবুও হাসিগুলোকে যে কীভাবে চেপে রাখে সেটাই বুঝতে পারছি না। 4-5 মাস পর আজ প্রথম আমি ওনাকে মন খুলে হাসতে দেখেছি। হঠাৎই উনি হাসি থামিয়ে দিলেন, হয়তো নিজের পরিবর্তনটা বুঝতে পেরে নিজেই অবাক হচ্ছেন। আমার দিকে এক নজর তাকিয়ে আবার গম্ভীর মুখে বলে উঠলেন, চলো। আমিও বাধ্য মেয়ের মতো ওনার পিছন পিছন মামুর রুমের দিকে এগিয়ে যাচ্ছি। আজ খুব করে মনে হচ্ছে, খুব কি ক্ষতি হয় উনি যদি নীলিমা আপুকে ভুলে আবারও হাসতে শিখেন, বন্ধুদের আড্ডায় আবারও মধ্যমণি হয়ে ওঠেন, আবার একটু ভালোবেসে আগলে রাখতে শিখেন। কিন্তু প্রকৃতি সব কিছুকে এত সহজ করে দেয়নি। একটা জীবনের সাথে খুব গোপনভাবে জড়িয়ে দিয়েছে আরও কয়েকটা জীবন। নীলিমা আপুর সাথেও জড়িয়েছিলাম আমরা, তাই তো তার চলে যাওয়াতে কেউ রেহাই পাইনি, না আমি, না শুভ্র, না আপুর বাবা মা। সবাই তার অগোছালো জীবনটাতে ক্লান্ত, শুধু একটা নীলিমার অপেক্ষায়। মামু বিছানায় আধা শোয়া হয়ে বই পড়ছিলেন। আমরা রুমে ঢুকতে উঠে বসে আমাদেরও বসতে বললেন। বাবা ডেকেছিলে? কোনো সমস্যা? তোমাদের কোনো সমস্যা ছাড়া কি ডাকতে পারি না? না, তেমনটা না আসলে, থাকো সব কথা। তোমাদের ডাকার প্রধান কারণ হলো রোদমা। আমি অবাক হয়ে মামুর দিকে তাকালাম। শুভ্রও হয়তো অবাক হয়েছে। সে আমার দিকে এক নজর তাকিয়ে মামুর চোখে চোখ রেখে বললেন, রোদ মানে? রোদমা, তোর সাথে অনেক অন্যায় আমি করেছি। তোর স্বপ্নগুলো আমার জন্য ঝাপসা হয়ে গেছে, কিন্তু না, তুই তোর স্বপ্ন পূরণ করবি। কালই একটা অ্যাডমিশন কোচিংয়ে ওকে অ্যাডমিট করিয়ে দিবে শুভ্র। ভালো করে পড়াশোনা করো। আমার বৌমাকে আমি উচ্চশিক্ষিত হিসাবেই দেখতে চাই। আমার মাথায় হাত রেখে বলছে, মামু, তার কোনো প্রয়োজন নেই। আমি বাসায় পড়ে অ্যাডমিশনের প্রস্তুতি নিয়ে নিব। কোচিংয়ে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। একদম কোনো কথা না। আমি যা বলছি, যেভাবে বলছি তাই হবে। তুমি ভর্তি হবে মানেই হবে। শুভ্র, তোমার কোনো সমস্যা আছে? না বাবা, আমি এক্ষুনি খোঁজ নিয়ে দেখছি কোন কোচিংটা বেটার হবে, বলে বেরিয়ে গেলেন। ওনার চোখে মুখে খুশির একটা ঝিলিক ছিল, হয়তো উনি এমন কিছুই চাইছিলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে আসতে নিলেই মামু আমার হাত চেপে ধরলেন। আমি তাকাতেই চলচল চোখে পাশে বসতে ইশারা করলেন। আমি অবাক হলাম। মামুর এই চলচল চোখের রহস্য খুঁজে পাচ্ছিলাম না। মামু আগের থেকেও শক্ত করে আমার হাত চেপে ধরে বলে উঠলেন, মারে, বড্ড অন্যায় করে ফেলেছি তোর সাথে, পারলে ক্ষমা করিস। কিন্তু জানিস, এই অন্যায়ের জন্য আমার আফসোস হচ্ছে না। সন্তানের জন্য স্বার্থপর হওয়া তো অন্যায় নয়, তাই না? আমি জানি শুভ্র নীলিমাকে ভালোবাসে, ভালোবাসা অন্যায় না, কিন্তু ভালোবাসার জন্য তিলে তিলে শেষ হয়ে যাওয়াটা তো কোনো সমাধান নয়। নিজের ছেলেকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখতে পারছিলাম না। এভাবে থাকলেও মরে যেত মা, মরে যেত। আমি শুধু আমার ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেছি ব্যাস। আমি মামুর দিকে তাকিয়ে আছি তীক্ষ্ণ চোখে। তার চোখে ছেলেকে হারানোর ভয়, অশ্রুজল মাখানো আর্তনাদ। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলেন উনি, তুই নিশ্চয়ই ভাবছিস ছেলেকে বাঁচাতে যদি বিয়েটা খুব ইম্পর্টেন্টই ছিল, তাহলে তুই কেন, তোর মতো বাচ্চাকেই কেন বেছে নিলাম, কোনো অ্যাডাল্ট মেয়েকে কেন নয়? আমি মাথা জাগালাম। উনি মুচকি হেসে বলে উঠলেন, এর পিছনে দুটি কারণ আছে। প্রথমত, আমি তোর চোখে শুভ্রর জন্য একটা গভীর মায়া দেখেছিলাম, যা শুধু শুভ্রর মায়ের চোখে ফুটে ওঠে বারবার। আমার মনে হয়েছিল এই মায়া শুভ্রকে বাঁচার একটা স্কোপ তৈরি করে দিবে, তাই তোকে বিয়েটা করতে বাধ্য করেছি। আর দ্বিতীয় কারণটি হলো, তুই দেখতে তোর মায়ের মতো, আর তোর আচার ব্যবহারও তার মতোই। এর সাথে বিয়ের কি সম্পর্ক? মামু এবার হু হু করে হেসে উঠলেন। আমি এবার আরও অবাক হলাম। কি ব্যাপার, উনি হাসছেন কেন? দেখেছিস, এই যে ব্রু কুচকে তাকালি, তোর মাও ঠিক এভাবেই তাকায়। তোর মা আমাকে বাঁচার আশা দিয়েছিল, আর তুই দিবি আমার ছেলেকে। কি, পারবি না? মানে, মা বাঁচার আশা দিয়েছিল মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত বুঝতে হবে না, তোকে অন্যদিন না হয় সব খুলে বলবো। না না প্লিজ, আজই বলো না, নয়তো আমার রাতে ঘুমই হবে না। তুই বায়নাও করিস তোর মায়ের মতো, আমার ছেলেটাকেও তোর মায়ের মতো সামলে নিস মা। এবার যা, এক কাপ চা নিয়ে আয় তো। বুঝতে পারলাম মামু কথা ঘুরাতেই চাইছে, তাই আমিও আর জোর করলাম না। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দরজার দিকে ফিরতে শুভ্রকে দেখতে পারলাম। সে দাঁড়িয়ে আছে দরজায়। ওনার চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম না যে উনি কি আমার আর মামুর কথাগুলো শুনেছেন নাকি শুনেননি। উনি আমার দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিলেন, আমার পাশ কাটিয়ে মামুর পাশে গিয়ে দাঁড়ালেন। আমিও চা আনতে নিচে চলে গেলাম।
মামুর কথা শুনে বুঝতে পারছি উনি আমাকে কোচিংয়ে ভর্তি করিয়েই ছাড়বেন। কিন্তু টাকা, আমি এত টাকা কোথায় পাবো? ভর্তি ফি, বই খাতা বাবদ 15-20 হাজার টাকা তো অ্যাটলিস্টে লাগবে। মামু বা শুভ্রর টাকায় আমি কোচিংয়ে ভর্তি হব না। শুভ্রর মুখে শোনা লোভী পদবিটা এখনও আমার কানে বাজে। না, নিজের আত্মসম্মানের সাথে কোনো কম্প্রোমাইজ নয়। একটা মানুষের আর কিছু থাকুক বা না থাকুক, সেলফ রেসপেক্ট থাকা উচিত, যা আমার রক্তের কণায় কণায় মিশে আছে। টাকা আমায় জোগাড় করতে হবে, কিন্তু কিভাবে? বাবাকে বলা যাবে না, তাহলে বাবা মামুকে ভুল বুঝবে। এসএসসি পাশ করার সার্টিফিকেটও হাতে পাইনি, তো চাকরি করাটা নেহাত কল্পনা। ওসব শুধু গল্প নাটকেই হয়, রিয়েল লাইফে নয়। কিন্তু কিছু তো করতে হবে। এসব ভাবতে ভাবতে মামুর রুমে গিয়ে মামুর হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়েই নিজের রুমের দিকে পা বাড়ালাম। শুভ্র হয়তো রুমেই আছে, ওনা থেকে টাকার অ্যামাউন্টটা জেনে নিতে হবে। তাড়াহুড়ো করে রুমে ঢুকে আমি উনি এর মধ্যে শাওয়ারও নিয়ে নিয়েছেন। হাউ ফাস্ট হবেই বা না কেন, দেখতে হবে না কার বর। ইচ্ছে করছে কাজলের টিপ দিয়ে দেই ওনাকে। এত কিউট কে হতে বলেছে? বেজা চুল থেকে টুপটাপ পানি ঝরছে, বুকে লেপ্টে থাকা লোমগুলো কি আকর্ষণীয়। ইচ্ছে করছে ওনার বুকে জমে থাকা ফোটা ফোটা পানিগুলো সইয়ে দেই আলতো হাতে। হঠাৎই দুষ্ট বুদ্ধি খেলে গেল মাথায়। চটপট বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। উনি আমাকে দেখে যেন অস্বস্তিতে পড়ে গেলেন। তাড়াহুড়ো করে আলমারির দিকে এগিয়ে গেলেন। হয়তো ড্রেস বের করবেন। ঢং দেখলে মেজাজ বিগড়ে যায়। ন্যাকামো। আগে তো খালি গায়ে হুটহাট সামনে চলে আসতো, আর আমি লজ্জায় লাল হয়ে যেতাম। আর এখন বিয়ে হয়ে গেছে, সাথে সাথে সাহেবও দেখি লজ্জার কারখানা দিয়ে বসে গেছেন। উনি তাড়াহুড়ো করে বিছানার পাশ দিয়ে আলমারির দিকে এগিয়ে যাচ্ছিলেন। অমনি ওনার পায়ের সাথে পা লাগিয়ে দিলাম। তারপর যা হওয়ার তাই হলো। আমায় নিয়ে বিছানায় পড়ে গেলেন। কই ভেবেছিলাম স্টার জলসার হিরো হিরোইনের মতো 5-10 মিনিট দুজন দুজনের দিকে তাকিয়ে হারাই যাব, কিন্তু তার হলো কই। ওই যে আমার বর বলে কথা, বেটা এত আনরোমান্টিক। আমার মনে হলো পড়ার আগেই উনি উঠে গেলেন, আর আমি উঠে বসতে বসতে উনি টি শার্ট নিয়ে ওয়াশরুমেও ঢুকে গেলেন। যাওয়ার সময় চট্ট করে বললেন সরি, এত ইন্টেনশনালি ছিল না। মেজাজটা আমার চরম এবার খারাপ হচ্ছে। বেটা খচ্চর একটা, জীবনেও রোমান্টিক মুভি দেখিসনি। ইচ্ছে তো করছে তো সবগুলো চুল টেনে টেনে ছেড়ে ফেলি। ফাজিল পোলা, কত আশা করেছিলাম কত সুন্দর রোমান্টিক সিন ক্রিয়েট হবে, আর এই বেটাই সব নষ্ট করে দিল। শালা আবাল কোথাকার, তোর ঘাড়ে নীলিমের বুথ এসে ছাপবে দেখিনিস। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তোকে চাই, লিখেছেন নৌশিন আহমেদ রোদেলা। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।